ধোনি ফিরবে, ধোনি ফিরলে কি চেন্নাইয়ের ভাগ্য বদলাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এমনকি এটাও কিন্তু শিওর না যে ধোনিকে আজকের ম্যাচ খেলবে কিনা, নাকি বেঞ্চে বসে তিনি দিক নির্দেশনা দিবেন যে কিভাবে তোমরা খেলবা। চেন্নাইয়ের সাথে দিল্লির খেলা, যে দিল্লি এক রানে গুজরাটের সাথে হেরে গেছিল, ওই ম্যাচটা হারার কারণে কি তাদের জয়রথ কি থেমে যাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ কি উইনিং মোমেন্টাম একটা বিষয়, যখন আপনি উইনিং মোমেন্টটা হারাই ফেলবেন সেটা কিন্তু দলের ইম্প্যাক্টকে নষ্ট করে ফেলে। ওই ম্যাচে কাকতালীয় ভাবে কিছু ঘটনা ঘটছে, খেয়াল করে দেখবেন। এক রানে যখন আপনার ম্যাচ হারছেন, শুধুমাত্র এটাই বিষয় না, যে রশিদ খান বল করে উইকেট নিতে পারতেছে না, তিনি ওই দিন উইকেট নিয়ে ফেলছেন। কে এল রাহুল প্রথম দুই ম্যাচে ফ্লপ ছিলেন, তিনি ওই দিন 90+ রান করতে পারছেন। রিজভি যে কিনা প্রথম দুইটা ম্যাচে দুর্দান্ত খেলতে পারছেন, তিনি প্রথম বলে আউট হয়ে গেছেন। শুভমন গিল রান করতে পারছেন, ওয়াশিংটন সুন্দর রান করতে পারছেন। এমনকি জস বাটলার যে কিনা টি-20 বিশ্বকাপ থেকে স্ট্রাগল করে আসতেছেন, তার ব্যাটে এমনভাবে বল লাগতেছিল, সবই কাকতালীয় ব্যাপার। এমনকি ডেভিড মিলার, কি বলবেন আপনি, যে প্লেয়ারটা ইনজুরির কবলে পড়ে মাঠ ত্যাগ করে ফেললেন, এরপরে যখন দলের প্রয়োজন তিনি আবার আসলেন, যখন 3 ওভারে 45 রানের প্রয়োজন, এমনকি 2 ওভারে 36 রানের প্রয়োজন, এই খেলায় যখন লাস্ট 2 বলে 2 রানের প্রয়োজন, ওই সময় তিনি খেলাটাকে হারাই ফেললেন। পুরো খেলা তিনি পকেটে নিয়ে আসলেন, ওই বলে কিন্তু সিঙ্গেল নেওয়াটা খুবই প্রয়োজন ছিল। এটা কিন্তু একটা দুর্দান্ত চালে ভুল করছে। যদি ওই সময় তিনি সিঙ্গেলটা নিতে পারতেন, অ্যাটলিস্ট খেলাটা সুপার ওভারে যায়। এমনকি ওই ব্যাটসম্যানটা কিন্তু 11 নম্বরের প্লেয়ার না, তিনি কিন্তু 7টা উইকেট পরে নামছেন। তার মানে কি তিনি কিন্তু এক বলে 1 রান অন্তত নিতে পারতেন, কিংবা দৌড়ও আপনার চেষ্টা করতে পারতেন। যে দৌড় আপনার লাস্ট বলে দিচ্ছেন, এই দৌড়টা কিন্তু এর পরে বলেও আপনারা দিতে পারতেন, আউট হলেও কিন্তু সুপার ওভার হইতে পারতো। আর যদি আউট না হইতেন, খেলা কিন্তু জিততে পারতেন। তাহলে ওই সময় সিঙ্গেলটা কিন্তু ডেভিড মিলার না নেওয়াটা কিন্তু বলে গেছে। তবে তিনি যেভাবে কান্নায় লুটাই পড়ছেন, এ থেকে প্রমাণিত হয় তিনি কিন্তু টিম ম্যান, তিনি কিন্তু দলের জন্য খেলেন। তিনি কিন্তু এই ধরনের ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার হয়েও কিন্তু হারছেন। এরকম কান্না কিন্তু আমরা তার আগেও আমরা দেখছি। এটা থেকে প্রমাণিত হচ্ছে তিনি কিন্তু মন প্রাণ দিয়ে খেলেন। আজকে নতুন দিন, নতুন করে খেলতে হবে। চেন্নাইকেও আগের জিনিস ভুলে ফেলতে হবে, কারণ কি চেন্নাই 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচ হারছে। অন্যদিকে দিল্লি 3টা ম্যাচ খেলে 2টা ম্যাচ জয়লাভ করছে, অল্পের জন্য একটা ম্যাচ গুজরাটের সাথে তারা হেরে গেছে 1 রানের ব্যবধানে। আজকে কিন্তু কোনো দলে কিন্তু ছেড়ে দিবে না, বিশেষ করে কিন্তু চেন্নাই কিন্তু আজকে বনের প্রাণের চাপে কিন্তু তাদের কিন্তু জয় কিন্তু বাঞ্ছনীয়। কিন্তু চেন্নাইয়ের সমস্যা কোন জায়গায়, যেখানে স্যানজো স্যামসন টি-20 বিশ্বকাপে এত ভালো খেলতে পেরেছিলেন, হঠাৎ করে তার এমন কি হলো তিনি 10 রান করতে পারতেছেন না। তিনি কি টি-20 বিশ্বকাপে এত রান করে ফেলছেন যে এখন তিনি আইপিএলে বিশ্রাম নিতে চাচ্ছেন, যে আমি আর ব্যাটিং করব না, পর্যাপ্ত রান আমি করে বসে আছি। বুঝতে পারতেছে না। ঋতুরাজ গায়কোয়াড় তাদের ক্যাপ্টেন। ভাই আপনি ক্যাপ্টেন, আপনি কি ভুলে গেছেন? আপনি 20 বলে 22 বলে 28 রান করেন। আপনার মাঝখানে কোন ধরনের ব্যাটিং দক্ষতা আছে সেটা আমরা দেখে ভুলে যাই। এত পরিমাণ নতুন প্লেয়ারের আধিক্য আপনাদের দলে, আমরা বুঝতে পারি না যে এই প্লেয়ারগুলো কোন ধরনের খেলা খেলবে। আপনি খেয়াল করে দেখেন, কার্তিক শর্মাকে আপনার দলে নিয়েছেন, তারপরে শিবম দুবে তো নতুন প্লেয়ারই, তারপরে আরেকজন প্রশান্ত বীর এই ধরনের প্লেয়ারকে নিয়েছেন, নূর আহমেদ বাচ্চা ছেলে। তো এত পরিমাণ নতুন প্লেয়ার, এমনকি আয়ুষ মাত্রে, উর্বিল পাটিল এখনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, এমনকি সরফরাজ খান, এত ধরনের নতুন প্লেয়ার নিয়ে ভাই একটা দল হয় না আসলে। অন্যদিকে আপনি যদি বিপক্ষ দলকে দেখেন, মোটামুটি কিন্তু তারা কিন্তু ব্যালেন্স টিম। তো চেন্নাই কিন্তু ব্যালেন্স টিম না। কারণটা কি, প্রথমত যখন পাতিনারা আপনারা তাকে ইচ্ছে করে ছেড়ে দিলেন, আপনাদের ডেথ বোলিং কিন্তু এমনিতেই দুর্বল হয়ে গেছে। আপনারা মনে করেছেন যে ন্যাথান এলিস আপনাদের কাজ সেরে দিবে, কিন্তু যখন ন্যাথান এলিস ইনজুরি কবলে পড়ে গেলেন, আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি, ইনজুরি কবলে ন্যাথান এলিস পড়ে গেল ভালো কথা, কিন্তু তার পরিবর্তে আপনারা যে স্পেন্সার জনসনকে নিয়েছেন, তাহলে স্পেন্সার জনসনকে বেঞ্চে কেন বসে রাখছেন? কত ম্যাচে আমরা দেখছি জিমি ওভারটনকে আপনারা খেলাইছেন, যে ব্যক্তি 3 ওভারে 42 রান দিচ্ছেন। ভাই কি কারণে ভাই? ম্যাট হেনরি প্রত্যেকদিন মার খাচ্ছেন, 3 ওভারে তিনি 36 রান দিচ্ছেন, এরপরে চতুর্থ ওভার তিনি করতে পারতেছেন না, তাকে আপনারা খেলায় যাচ্ছেন। আজকেও খেলাতে হবে। এমনকি নূর আহমেদ যে কিনা 4 ওভার বল করে সম্ভবত 50 ওভার রান দিচ্ছেন, বাধ্য হয়ে তাকে আজকেও খেলাবেন নাকি আকিল হোসেনের দিকে যাবেন, সে প্রশ্ন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। ভাই অনেক কিছু পরিবর্তন করতে হবে চেন্নাইকে, যদি ভালো কিছু তারা করতে চায়। অন্যদিকে দিল্লির তেমন পরিবর্তন করার কিছু নেই। দিল্লি তারপরে 2টা পরিবর্তন কিন্তু করতে পারে। কোন ধরনের 2টা পরিবর্তন করতে পারে? যেমন 3 নম্বর পজিশনে নীতিশ রানা খেলতে পারতেছে না, 3টা ম্যাচে 3টা ম্যাচে ফ্লপ। আশুতোষ শর্মা যেখানে গত বছর দুর্দান্ত খেলতে পেরেছিল, শুধুমাত্র নীতিশ রানার কারণে কিন্তু তিনি বেঞ্চে বসে আছেন। আজকেই কিন্তু সুযোগ যে নীতিশ কুমার রানাকে ড্রপ করে দেওয়া হোক, এমনকি আশুতোষ শর্মা যেন দলের মাঝখানে ঢুকতে পারে। নিচের দিকে মুকেশ কুমার যে কিনা দুর্দান্ত 2টা ম্যাচ করছিল, কিন্তু এর আগের ম্যাচে 55 রান খাইছেন, 3 ওভারে তার রান ছিল সম্ভবত 50-এর কাছাকাছি, লাস্ট ওভারে তিনি কমই রান খাইছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আকিব নাবিধর এই প্লেয়ারটাকে যদি না হয়, আকিব নাবিধরকে কিন্তু 8.2 CR রুপি দিয়ে কেনা হয়েছিল। এটা কিন্তু ইটস এ লট অফ মানি। কারণটা কি, ডোমেস্টিক লেভেলে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। এখনই সুযোগ মনে হচ্ছে যে তাকে কিন্তু দলে ঢোকানো উচিত। এখনো কিন্তু মিচেল স্টার্ক দলের সাথে যুক্ত হয় নাই, তবে তাদের বোলিং কিন্তু খুবই ভালো। কি কারণে ভালো? অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব তারা কিন্তু ছন্দে বল করতে পারতেছেন।
দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। অন্যদিকে টি নাটরাজন শেষ দিকে ভালো বোলিং করতে পারতেছেন। এমনকি এবারের টুর্নামেন্টের শীর্ষ বোলার আমি মনে করতেছি পেস বোলিংদের মাঝখানে লুঙ্গি এঙ্গেডি দুর্দান্ত বোলিং করতে পারতেছে। তার কাছে পেস আছে, তার কাছে ভেরিয়েশন আছে, দুর্দান্ত বোলিং ভাই। তিনি প্রত্যেকটা দিন কিন্তু 30-এর কোঠায় তাকে যাইতে দেখি না ভাই। এখন যদি ব্যাটিং নিয়ে কথা বলেন, এই দলের ব্যাটিং কিন্তু খুবই ভালো। উপরে প্রথম ম্যাচ থেকে ভালো ব্যাটিং করতে পারতেছেন। 2টা ম্যাচ ফ্লপ যাওয়ার পরে কেএল রাহুল ছন্দে ফিরে আসছেন। ডেভিড মিলার ভালো খেলতে পারতেছেন। স্টাফস দুর্দান্ত ব্যাটসম্যান। এমনকি আশুতোষ শর্মা যদি আজকে দলের সাথে যুক্ত হয়ে যান, তার সাথে যদি বিপ্রাস নাগি এমনকি অক্ষর প্যাটেল যদি একটু ভালো ব্যাটিং করতে পারে, তাহলে কিন্তু দলটা দেখতেই ভালো লাগতেছে। এমনকি সমীর রিজভী কি বলবেন, হয়তো আপনি বলতে পারেন সমীর রিজভী এর আগের দিন প্রথম বলে ডাক মেরে গেছে। ভাই, বিশ্বের দামি দামি ব্যাটসম্যান, এর থেকে বড় বড় ব্যাটসম্যানও আমরা দেখছি যে তার খারাপ দিনে প্রথম বলে আউট হয়ে গেছেন। এটা আমারই কিছু ব্যাপার না। তিনি তো আর স্ট্রাগল করে যান নাই, একটা বল দুর্দান্ত বল আসছে, ব্যাটসম্যান বুঝতে পারেনি, এটা হইতেই পারে। তবে আজকের দিনে কিন্তু দিল্লি কিন্তু হট ফেভারিট। কিন্তু অন্যদিকে চেন্নাই কিন্তু মরিয়া যে আজকে আমাদের জয় পেতে হবে। কিন্তু জয় পেতে গেলে ধোনি আসলে কি হবে ভাই? ধোনি সর্বোচ্চ খেলতে পারবেন, 40 বছরের একটা লোক, তিনি কি করতে পারবেন? আমরা কিন্তু গত সিজনেই দেখছি তিনি ব্যাট করতে ভয় পান। হ্যাঁ, তিনি ক্যাপ্টেন্সি করতে ভয় পান না। তিনি হয়তো উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। তিনি যখনই আসবেন, স্যানজোকে হয়তো উইকেট কিপিংটা ছেড়ে দিতে হবে। কারণটা কি, তিনি পিছন থেকে খেলাটাকে চালা নেবেন। তখন স্যানজোর ভূমিকা গিয়ে থাকবে। স্যানজো কি পাপেট ক্যাপ্টেন হয়ে থাকবেন, নাকি স্যানজো বলবেন সরি ঋতুরাজ গায়কোয়াড়? ঋতুরাজ গায়কোয়াড় কি করবেন? তিনি কি পাপেট হয়ে থাকবেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে ভাই। এখন কিভাবে তারা দল সাজাতে পারে? ভাই, দল সাজানোর জন্য তেমন কোনো পরিবর্তন করার মতো কিছুই নেই। কারণটা কি, ওই ধরনের ব্যাকআপ আপনাদের কাছেও নাই, সানরাইজ হায়দ্রাবাদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই। বেঞ্চে এই ধরনের কোনো বলার নেই। ম্যাট হেনরি আপনাকে খেলাইতে হবে। আপনি যদি ম্যাট হেনরিকে না খেলান, স্পেন্সার জনসনকে আপনারা সর্বোচ্চ খেলাতে পারবেন। কিংবা বিদেশি কোনো ব্যাটসম্যান ম্যাথিউ শট, কি কারণে আপনারা 3জন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান বা বলার নিয়ে নামেন সেটা বুঝতে পারি না। ম্যাথিউ শট দুর্দান্ত ব্যাটসম্যান, আমরা অস্ট্রেলিয়ার হয়ে তাকে ডোমেস্টিক লেভেলে দেখছি দুর্দান্ত খেলতে পারতেছেন। আপনাদের কাছে যে ধরনের অস্ত্র আছে আপনাদের তো সেগুলো প্রয়োগ করতে হবে। তাহলে কেন আপনারা তাকে ব্যবহার করতেছেন না? একটা ম্যাচ তাকে নিচে, প্রথম ম্যাচে তিনি যে কোনো কারণে ফ্লপ ছিলেন, এরপরে তাকে আমরা দলে দেখতেছি না। আজকের ম্যাচে কিন্তু বাঞ্ছনীয় তাকে দলে খেলানো। আর দরাজ কিন্তু আপনি এই শক্তিশালী দলের সাথে আপনি কিন্তু পারবেন না। আপনি যদি এক নজরে এই দলটাকে একটু সাজানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের ম্যাচটাতে তারা কোন ধরনের দল নিয়ে তারা নামতে পারে। 1 নম্বর সঞ্জু স্যামসন, 2 নম্বর ঋতুরাজ গায়কোয়াড়, 3 নম্বর আয়ুষ মাত্রে, 4 নম্বর ম্যাথিউ শট, 5 নম্বর সরফরাজ খান, 6 নম্বর শিবম দুবে, 7 নম্বর প্রশান্ত বীর, 8 নম্বর জিমি ওভারটন, 9 নম্বর ম্যাট হেনরি, 10 নম্বর আখিল হোসেন, 11 নম্বর খলিল আহমেদ। ভাই, বুঝতেই পারতেছেন দলটাতে আমারই পরিবর্তনের সুযোগ নেই। ইম্প্যাক্ট হিসেবে কম্পোজ নামে একটা বলার আছে, আঙ্কুশ কম্পোজ, আপনারা তাকে নিতে পারেন। এছাড়া আপনি কি করতে পারবেন? তবে একটা আশার আলো কি, এই দলের মাঝখানে কিন্তু এখন সরফরাজ আহমেদ ভালো খেলতে পারতেছেন। আজকে যদি উপর থেকে সঞ্জু, ঋতুরাজ গায়কোয়াড় এমনকি আয়ুষ মাত্র যদি একটা ভালো স্টার্ট আনতে পারেন, এমনকি নিচের দিকে শিবম দুবে যদি একটা ফ্লারিশিং স্টার্ট যদি শেষ করে দিতে পারেন, তাহলে হয়তোবা এই দলটা একটু ভালো লাগতেও পারে, দেখতে ভালো লাগতে পারে, খেলাতেও ভালো লাগতে পারে। নিচের দিকে অবশ্যই কিন্তু আকিল হোসেন যদি ভালো বোলিং করতে পারে, কিংবা নূর আহমেদ যদি ভালো বোলিং করতে পারে, সবকিছু কিন্তু বলতে হচ্ছে কি যদি তারা করতে পারে। কারণটা কি, এরকম তো আমরা দেখে নিচ্ছি তারা ভালো করতেছে। ম্যাট হেনরির কথা বলেন, জিমি ওভারটনের কথা বলেন, নূর আহমেদের কথা বলেন, খলিল আহমেদের কথা বলেন, কেউই কিন্তু ওই রিদমে নাই। এই একটা সমস্যা। অন্যদিকে দিল্লি দলটা এ টু জেড ফুল রিদমে আছে। হয়তোবা লাস্ট ম্যাচে তারা হারছে, এটা কপাল খারাপ তাই হারছে। জিতা ম্যাচ, আপনি যদি 10 জন মানুষকে প্রশ্ন করেন এই ম্যাচটা কি তাদের জিতা ম্যাচ ছিল নাকি হারা ম্যাচ ছিল, ভাই একটা সময় হারা ম্যাচ ছিল। কিন্তু ডেভিড মিলার পোল আউট করে পুরো খেলাটাকে তাদের পকেটে নিয়ে আসছে, পকেটে নেওয়া ম্যাচ আবার তারা গিফট করে দিছে। এটা ছাড়া আর কিছুই না। তো এই দলে তেমন কোনো পরিবর্তন না। তারপরে যদি এক নজরে এই দলটাকে একটু সাজাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দিল্লি দলটা কেন স্ট্রং, কি কারণে এই দলটাকে সবাই ভয় পাচ্ছে এই বছর। 1 নম্বর কেএল রাহুল, 2 নম্বর পাথুম নিশাঙ্কা, 3 নম্বর সমীর রিজভী, 4 নম্বর স্টাফস, 5 নম্বর অক্ষর প্যাটেল, 6 নম্বর ডেভিড মিলার, 7 নম্বর আশুতোষ শর্মা, 8 নম্বর বিপ্রাস নাগিন, 9 নম্বর কুলদীপ যাদব, 10 নম্বর লুঙ্গি এঙ্গেডি, 11 নম্বর টি নাটরঞ্জন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যে মুকেশ কুমার গত ম্যাচে 4 ওভার বল করে 55 বা 60 রান দিয়েছিলেন, আজকেও কি তিনি খেলবেন, নাকি আকিব দর নাবি যাকে 8.2 সিআর রুপি দিয়ে কেনা হয়েছিল, যার রেপুটেশন খুবই হাই আমরা শুনতে পাচ্ছি, তার ডেবু ম্যাচ আজকে আমরা দেখতে পাবো? এটা কিন্তু কথা। এখন যদি চেন্নাই যদি জিততে চায় তাহলে কি করতে হবে, সেটা কিন্তু আমি আগেও বলেছি, উপর থেকে তাদের ভালো করতে হবে, নিচে থেকে তাদের বোলিং গুলোকে ভালো করতে হবে, যেটা অসম্ভব বলে মনে হচ্ছে। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই। কারণ কি, প্রত্যেক দিন ইজ এ নিউ ডে। নিউ ডেতে আপনাকে প্রত্যেকদিন ভালো খেলতে হবে। আপনি যদি মনে করেন যে না, দিল্লি আগে খুব ভালো খেলতো, প্রত্যেকদিন রিজভি ভালো খেলেছিল, এই যে এক বলে আউট হওয়া যায়, এটি কিন্তু প্রমাণ
2 দিন কিন্তু কেএল রাহুল খুবই বাজে খেলছেন, কিন্তু তিনি 90+ রান করতে পারছেন। ডেভিড মিলার ইনজুরি কবলে পরে মাঠ ছেড়ে দিচ্ছেন, এরপরে আইসি তিনি কোন ধরনের ইনিংস খেলতে পারছেন আপনি অগ্রিম কোনো কিছু বলতে পারবেন না। সুতরাং আজকে যে আপনি চেন্নাইকে ঠেলা মেরে ফেলে দিবেন যে না চেন্নাই হেরে যাবে, এরকম বলার কোনো সুযোগ নেই ভাই। যে কোনো সময় কিন্তু যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, এমনকি চেন্নাইয়ের কাছে কিন্তু ওই ধরনের ব্যাটসম্যান আছে। সঞ্জু স্যামসনের কথা চিন্তা করে দেখেন, যে সঞ্জু স্যামসন টি-20 বিশ্বকাপে একাই 3টে ইনিংস এমনভাবে খেলছে 97, 89, 89, বিপক্ষ দল কিন্তু শেষ। সেই সাথে যদি আয়ুষ মাত্রে বলেন, ঋতুরাজ গায়কোয়াড় বলেন, তারা যদি একটু খেলতে পারে, আর যদি ধোনি আজকে যুক্ত হয়ে যান প্রশান্ত বীরের জায়গায়, তখন কিন্তু দলটা দেখতে অন্যরকম লাগবে। আমরা আশাবাদী ধোনি আজকে খেলবে বা ধোনি আজকে দলের সাথে যুক্ত হয়ে যাবে, কিন্তু এখনো কিন্তু 100% কিন্তু অথেন্টিক নিউজ কিন্তু আমাদের সাথে নাই। ওরা খবর আমরা শুনতে পাচ্ছি যে এই ম্যাচে দলের সাথে তিনি যুক্ত হতে পারেন, হয়তো পরের ম্যাচ থেকে আমরা তাকে প্লেইং 11-এ দেখতে পারি। এখন পারি শুনতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ওরা খবর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।